মানে তারপর মোর্টালিটি রেট কম দেখে খুশি হওয়ার তো কোনো কারণ নেই না। প্রতিদিন মানে অ্যারাউন্ড 40-50 মারা যাওয়া তো কোনো মানে ভালো জিনিস না। অ্যাকচুয়ালি কি 40-50 মারা যাচ্ছে থেকে তো বেশি মারা কি যাওয়া। বুঝি নাই। অ্যাকচুয়ালি কি 40-50 মারা যাচ্ছে, অনেকগুলাই তো রেকর্ড হ্যাঁ আসতেছে। নাম্বার কিন্তু মানে 40-50 নাম্বার তো কম না। প্রতিদিন এরকম মানে মর্টালিটি রেটও তো আসলে কম না। আমি এমন অনেক নিউজ শুনছি মানে যে তার করোনা সাসপেক্ট ছিল বাট টেস্ট করানো হয় নাই, বাট মারা গেছে। মানে আমার পরিচিত মধ্যে অনেকজন ছিল। আচ্ছা এরকম কিন্তু আসলে আছে মানে এখন সামাও না আর সবকিছু মিলে মানে মানুষজন হচ্ছে চিকিৎসা নিতে যেতে হচ্ছে খুব একটা ইন্টারেস্টেড না আর কি। এরকমই চলতে থাকবে মেবি অ্যাটলিস্ট, কারণ ডিক্লাইন করার কোনো সাইন তো দেখা যাচ্ছে না এখন। যে মানে প্রতিদিন যে টেস্টের সংখ্যা কমতেছে এর কারণ কিন্তু এটা না যে মানে লোকজন হচ্ছে ইনফেক্টেড হচ্ছে না, লোকজন ইন্টারেস্টেড না, সামহাও তারা এখন টেস্ট করাতে চাচ্ছে না আর কি। এমনিতেও টেস্ট টেস্ট কিটের একটু অভাব তো আছেই। এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, স্যার আসলে কারো কিছু করার নেই। এটা স্যার তো 18,000 থেকে স্যার একদম 1,10,10,000 চলে আসছে। ওই যে একটা একটা ব্যাপার হচ্ছে কি যে তোমার ইয়ে আর কি, যে ওই যে বললাম টেস্ট একটু কম করানো হয় কিন্তু স্যাম্পলই কিন্তু আসতেছে কম। স্যাম্পলই আসছে না। এখন এটা যে কি কারণ আমি জানি না, মানে এমন হতে পারে যে পিপল আর লুজিং দেয়ার ইন্টারেস্ট, ওর যেটা হতে পারে হয়তো বা সামনে ঈদ তো এই সিজনে হয়তো বা লোকজন একটু কম মানে ইন্টারেস্টেড হচ্ছে টেস্ট করাতে। সব মানুষ এমনি চিন্তা করতেছে হলে হবে, টেস্ট করানোর দরকার নেই, হয়ে গেলে হয়ে যাবে। এটাও একটা রিজন। যেটা হচ্ছে ওই যে ট্রিটমেন্ট ব্যবস্থার উপর থেকে মানে অনেকের আস্থা উঠে গেছে আর কি। আর এই জিনিসগুলো রিসেন্ট যে ইনসিডেন্টস গুলো, এই যে ভুয়া টেস্ট রিপোর্টের ব্যাপার, এটা তো ডেফিনেটলি এফেক্ট করে আর কি। স্যার আরেকটা ফ্যাক্টর হচ্ছে অনেকে মেনে নিতেই চায় না যে তাদের করোনা হয়েছে, তারা অনেকটা জিনিসটা স্টিগমা হিসেবে দেখতেছে। আমি অনেকজনকে দেখলাম যে তাদেরকে যদি বলা হয় যে হ্যাঁ সিমটমটা করোনার, তুমি একটা টেস্ট করাও, তারা বলছে আমার কেন করোনা হবে, আমার কখনো করোনা হবে না, আমার হয় নাই করোনা। শুধু শুধু ভুল ধারণা এগুলো। এইটা স্যার এটা স্যার এইটা কি আমার বেলাও ব্যাপারটা কিরকম শোনেন। এই যে কদিন আগে গত সপ্তাহে আমার শরীর অনেক খারাপ ছিল। মানে স্যার আমার এত গলা ব্যথা, তারপর শরীর ব্যথা, কখনো এরকম হয় না, আমি বিছানা থেকে দাঁড়াতেই পারছিলাম না, অটোমেটিকলি আমি ধপ করে পড়ে যাচ্ছে। তো এই সময়টাতে আম্মু আমাকে বলছে কিনা যে একবার টেস্টটা কি করায় দেখবা। আমি এত কিছু জানি কিন্তু তারপরে বলি কি যে আমার কেন হবে, আমার কেন হবে, আচ্ছা মা আমার হবে কেন, আমি তো তেমন বাইরে বের হই নাই, আমি তো স্যার আমার পজিটিভ আসার পরে আমার চিন্তা ওইটাই ছিল যে আমার কিভাবে হলো। যে কিভাবে হলো এই ধারণা থেকে বের হতে হবে আর কি। হ্যাঁ একটা হাইলি ইনফেকশিয়াস মানে কিভাবে হয় আবার, খুবই কিন্তু হাইলি কন্টেজিয়াস করোনা। করোনার প্রবলেম কিন্তু একটা এটা, যেমন ইয়া যেটা কি জানি অরেঞ্জ যেটা বললো, এই ধরনের যে সিমটম গুলো এগুলো কিন্তু ফ্লুর সিমটমের সাথে অনেকখানি মিলে। এক্স্যাক্টলি স্যার, আমি এটা পুরো মনে করলাম সিমটমে যে আমার এরকম ইয়া হয় আর কি। হ্যাঁ মনে হয় সিজনাল কোনো ফ্লু, জানি না আসলে কি হয়েছে, কারণ আমি তো কোনো টেস্ট করি না। আমি ওই কথাই বলতেছি আমার হবে না, আমার কেন হবে, যে আমি এই জিনিস থেকে বের হতে হবে কি। হ্যাঁ আমার কেন হবে না, এটা হাইলি কন্টাজিয়াস। করোনা ভাইরাসের এর আগের কোনো স্ট্রেন কিন্তু এত কন্টাজিয়াস ছিল না। মার্স আর যে মানে মোস্ট ফেমাস আউটব্রেক কি করোনা, সার্স এবং মার্স, এই দুইটাই। তো সার্স এবং মার্সের মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি, অ্যারাউন্ড 25-26 এরকম আর কি। হ্যাঁ 20-30% মতো মর্টালিটি রেট, কিন্তু কন্টাজিয়াস এর দিক থেকে বিবেচনা করলে অনেক কম আর কি। এত হাইলি কন্টাজিয়াস ছিল না ওই স্ট্রেন গুলো আর কি। ওকে সো কিভাবে হয় মানে অনেকের মধ্যে আই থিঙ্ক কিভাবে হয় এটা মানুষের মনে আসার অন্যতম কারণ হচ্ছে যে কি বলা যায় যে ওই যে মানে একটা জিনিস স্প্রেড করছে না যে ইয়াংরা কম ইনফেক্টেড হয়, ওই সেন্স থেকে যে আমি তো ইয়াং আমার কেন হবে আর কি, যে আমি তো কখনো বাসা থেকে বের হইনি আমার কেন হবে, এই টাইপের অনেক সেন্সই কাজ করে আর কি। তো এগুলো থেকে বের হতে হবে, হ্যাঁ নাহলে তো আসলে বিপদ।
সো আই ডোন্ট থিঙ্ক এডুকেশনাল ইনস্টিটিউশন এত সহজে খুলতেছে, কারণ এই সাহস হয়তো বা করবে না আর কি। ওই যে অফিস খোলা আর এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুটার মধ্যে পার্থক্য আছে আর কি। আমার আম্মু তো স্যার সরকারি চাকরি করে, আম্মুর পোস্টিং রাজশাহী। ওকে, এপ্রিল মের শুরুর দিকে আম্মু গেল। আম্মুকে একটা সিগনেচার করার প্রয়োজন ছিল, ওইখানে যাওয়ার পরে আম্মুকে সবাই বলতেছে যে আপা আপনি কেন আসছেন, ঢাকা থেকে আপনি কেন আসছেন, আপনার তো আসা উচিত হয় নাই। মানে ওনারা চাচ্ছেই না যে ঢাকা থেকে কেউ যাক ওইখানে, তারা অনেক ভয় পায়, মনে করে ঢাকায় সব ভাইরাস, ওইখানে কারো হবে না। এটা একটা ছিল, এখনো 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 আসলে অনেক জায়গায় এই সেন্সটা কাজ করে, তবে বাংলাদেশে কিন্তু ওই অবস্থায় নাই এখন। আর এই যে যে ঢাকাতে যে বা মানে বিগ সিটি তো আমাদের মেনলি দুইটা, ঢাকা চিটাগাং, এই দুই জায়গাতে ক্লাস্টার হয়ে আছে, ব্যাপারটা এরকম নাই করোনার ইনফেকশন আর কি। সো স্যার সব জায়গায় খুব বাজেভাবে ছড়ায় গেছে এখন, এটা ঢাকা চিটাগং বলে আর কোনো কিছু নাই এখন। হ্যাঁ সেটাই। আর আরেকটা ব্যাপার কি যে রাস্তার পিক আওয়ার গুলোতে প্রচুর ট্রান্সপোর্ট দেখা যায়, বাট ভালো মতো খেয়াল করে দেখো যে এখনো কিন্তু আগের মতো অবস্থা না রাস্তাঘাটে। হ্যাঁ, মানুষজন একটু কম, কারণ স্যার হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশন সবগুলোই বন্ধ। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু স্যার অনেক মানুষ কিন্তু স্যার মানে এমনি হ্যাঁ যখন দেখা অনেক। যায় শপিং মলে বা সব জায়গায় কিন্তু মানুষ অনেক, কেমন যেন একটা রাত হলে মানুষ কমে যায় এমন একটা ব্যাপার, যেন একটা রাতেই ছড়ায়। আমি দেখি রাত হলে গাড়ি ঘোড়া সবকিছু একটু কমে গেছে, কিন্তু সকালবেলা অনেক বেশি মানুষ। এটা এত সত্যি কথা, আসলে স্যার মনে হয় যে রাতে কখন কিছু হয় না, রাতের মনে হয় অন্ধকারে ভাইরাসটা টানা হয়ে যায় এই নিশাচর ভাইরাস স্যার এটা। হ্যাঁ রাত- এই ব্যাপারটা আছে। তবে পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু স্টিল নাও লোক অনেক কম। পাবলিক ট্রান্সপোর্টে এখন পর্যন্ত তোমরা যে রাস্তায় যেতে যখন বাস যায় তখন খেয়াল করে দেখো, বাসে কিন্তু তেমন একটা যাত্রী থাকে না আর কি। এটা অ্যাটলিস্ট একদিক দিয়ে মানে মন্দের ভালো আর কি। যদি খালি সবকিছু মানে স্পেশালি এডুকেশন, ঢাকার কিন্তু জ্যাম হওয়ার মানে সিভিয়ার জ্যাম হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশন গুলো। অনেক স্কুল কলেজে হচ্ছে একদম মেইন রাস্তার পাশে, আর আমাদের তো মানে স্টুডেন্টের সংখ্যাও অনেক। যদি এডুকেশন ইনস্টিটিউশন খুলে যায় গ্যাদারিং অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি। আর এই মহাখালী যেটা সে মহাখালী এরিয়াতে কিন্তু এখন হচ্ছে কি যে ওই মহাখালী কিন্তু হাইলি ইনফেক্টেড জায়গা ছিল আর কি। হ্যাঁ, ওখানে রেট একটু বেশি আর কি। তাও ভার্সিটি বন্ধ ছিল দেখে, যদি খালি ব্র্যাক ইউনিভার্সিটি খোলা থাকে তাহলে মহাখালীর অবস্থা আসলে কি থাকে, তখন কিন্তু পুরো বুম হইতো আর কি। মানে এখন যে অবস্থা আছে মহাখালীর, সেখান থেকে জাস্ট একটা বুম হইতো যদি খালি ব্র্যাক ইউনিভার্সিটি খোলা থাকতো। সো আই ডোন্ট থিঙ্ক মানে খোলা উচিত হবে এখন, আসলে এখন খোলা উচিত হবে না। তোমরা যদি মানে এখন কেউ মহাখালী এরিয়ার দিকে যেয়ে থাকো তাহলে দেখবে যে ভিড় অনেক কমে, অ্যাটলিস্ট মহাখালীতে আর কি, ব্র্যাক ইউনিভার্সিটির আশেপাশে অলওয়েজ একটু ফাঁকা ফাঁকা থাকে আর কি ওই জায়গাটা আগের তুলনায়। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা একটু পিছিয়ে আছি না, আচ্ছা অসুবিধা নেই। এই গ্র্যানুলোম্যাটাস রিঅ্যাকশনটা কেউ দেখছো নাকি? ছোট চ্যাপ্টার, জি স্যার। জি স্যার। ওকে সিম্পল চ্যাপ্টার রাইট? এটা কি এমন কিছু আছে যেটা মানে বোঝো নাই, মানে কারো কোনো আমার একটা কোয়েরিজ বেশ আছে কনফিউশন আছে। কোনটা? ওই যে স্যার একটা স্লাইড আছে না, যে ফ্যাক্টরস দ্যাট মডুলেট গ্রানুলোমা ফর্মেশন, হুম 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 স্যার ওইখানে মানে ইন্টারলিউকিন 4 বললো যে কজেস অ্যাগ্রিগেশন এন্ড ফিউশন অফ ম্যাক্রোফেজেস, আর হুম হুম। ইন্টারফেরন গামাতে বললো ইনহিবিশন অফ। আচ্ছা হুম হুম হুম। দুইটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো, যে একটা ইনহিবিট করে একটা কজ করে, কিন্তু দুইটাই তো মডুলেট করে গ্রানুলোমা ফর্মেশন। আচ্ছা ওই এই ম্যাক্রোফেজের কি জানি মাইগ্রেশন ইনহিবিট করে মানে কি, এখন ধরো ওই ম্যাক্রোফেজ চলে আসছে ওখানে আর কি, যেখানে ইনফ্লামেশনটা হচ্ছে আর কি। হ্যাঁ, এখন এই ম্যাক্রোফেজের কাজ কি? ম্যাক্রোফেজ তো মুভিং সেল আর কি, তার তো এখান থেকে আরেকখানে যাওয়ার কথা না, জি এখানে স্যার। কাজ শেষ করে। এই হ্যাঁ মাইগ্রেশন গুলো যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু সে সেখানে কি অ্যাকিউমুলেট হতে থাকবে না, হ্যাঁ হ্যাঁ। এটা আসলে ওইটা বলছে আর কি। আচ্ছা।
আর ফিউশন অফ মনোসাইট এটাও তো ইনহিবিট করে, বাট গ্রানুলোমাতে আরো ফিউশন হবে না মনোসাইটে? Yep. আচ্ছা, এটা হচ্ছে একটু ভুল আছে আর কি। হ্যাঁ, তারা আসলে ফিউশনটাকে, না না, ওয়েট, মনোসাইটের ম্যাক্রোফেজের ফিউশন হয়ে মনোসাইট কিন্তু হচ্ছে জায়ান্ট সেল তৈরি হয় মনোসাইটের মাধ্যমে আর কি, এই ফিউশনের মাধ্যমে আর কি। হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্রোফেজের একটা ইয়ে আছে, কি বলা যায়, একটা কি জানি বলে এটাকে, একটা অ্যাক্টিভিটি আর কি। তারা হচ্ছে ফিউশন হয়ে জায়ান্ট সেল তৈরি করে আর কি। এটা যদি ইনহিবিশন হয় তাহলে তাদের অ্যাক্টিভিটি একটু কমে যাবে না? ও হ্যাঁ। তাহলে তো এক সেকেন্ড একটু শিওর হই। স্যার গুগলে দেখলাম লেখা ছিল যে গ্রানুলোমা মে বি ডিফাইন্ড অ্যাজ আ কালেকশন অফ সেলস অফ দ্য মনোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজ সিস্টেম। সো মানে কালেকশনটাতে মনোসাইটও থাকবে, ম্যাক্রোফেজও থাকবে। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে ওই যত ধরনের ইমিউন সেল থাকে না, হ্যাঁ সবারই একটা আর কি ইয়া ঘটে আর কি, কালেকশন ঘটে আর কি। এর মধ্যে কিন্তু ইয়াও থাকে, ওই কানেকটিভ টিস্যু টাইপের সেলও থাকে আর কি। হ্যাঁ আদার আদার যে লিম্ফোসাইটস গুলো থাকে তারাও হ্যাঁ থাকে আর কি। ওকে। হ্যাঁ স্যার, এটা একটু আমাকে কনফিউজ করে ফেলতেছে যে ইন্টারলিউকিন 4 এ বলতেছে যে কজেস ফিউশন অফ ম্যাক্রোফেজ, আর আইএফএন গামাতে বলতেছে ইনহিবিট ফিউশন অফ মনোসাইট। ওইটা এটা ইন্ডাকশন হতে পারে, বুঝছো, মানে সেন্টেন্সটা ইয়া না, ক্লিয়ার না আর কি। ইনফিউশন অফ মনোসাইটে বেসিক্যালি কি হয়, তারা হচ্ছে জায়ান্ট সেল তৈরি করে, রাইট? হ্যাঁ হ্যাঁ এখন যদি ইনহিবিশন করে তাহলে প্রবলেম কি হবে? জায়ান্ট সেল তৈরি হতে পারবে না, তাহলে পারবে হচ্ছে, না, হ্যাঁ তাহলে তো মনোসাইট হচ্ছে ডিগ্রি। গ্র্যানুলোমা ফরমেশনটা ইনহিবিট হওয়া উচিত, তাই? হ্যাঁ ওকে। যেটা হয় এখন এই সেন্টেন্সটা আসলে না হবে হচ্ছে ইয়া, মানে তারা হচ্ছে ম্যাক্রোফেজের মাইগ্রেশনটাকে ইনহিবিট করে, সো তারা হচ্ছে নন মোটাইল হয়ে যাচ্ছে, যেটা তাদের এগ্রিগেশন বা অ্যাকুমুলেশনে হেল্প করবে। প্লাস ওই ইনফিউশনটাকে ইনডিউস করে, এই ওয়ার্ডটা এখানে আসলে মিস হয়ে গেছে। আচ্ছা, ইনডিউসেস ফিউশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে একটু মিস হয়ে গেছে, কারণ ওই ইনফিউশন করে যখন জায়ান্ট সেল তৈরি হয় তখনই আসলে হচ্ছে ইট কন্ট্রিবিউট টু দ্য গ্র্যানুলোমা ফরমেশন। হ্যাঁ এই ওয়ার্ডটা একটু চেঞ্জ করে ফেলো আর কি। স্যার হ্যাঁ, পরটা যে ডিমোনেক্সিস ফ্যাক্টর বলছেন লোকাল অর্গানাইজেশন অফ গ্র্যানুলোমা, এটা কি বলতে চাইছেন? এটা বোঝা কোথায় দাঁড়াতো, এক সেকেন্ড, এইটা একটু প্রেজেন্ট করে নিই আর কি। ওকে, কোনটা? স্লাইড 8। কোথায় কি বলতেছে? স্যার ডিমোনেক্সিস ফ্যাক্টর দুইটা, লোকাল অর্গানাইজেশন অফ গ্র্যানুলোমা। সেই গ্র্যানুলোমাতে, ওই গ্র্যানুলোমার যে ফটোটা দেওয়া আছে না, এই যে স্লাইড 7-এও দেওয়া আছে, তারপরে হচ্ছে স্লাইড 10-এ আসলে প্রোগ্রেশনটা দেখায়। এই যে সেলগুলা, মানে একটা গ্র্যানুলোমার মধ্যে যে সেলগুলো অ্যাকুমুলেট হয়, হ্যাঁ, এটা কিন্তু একদম পুরো হ্যাফাজার টাইপের না কিন্তু। হুম, এটা একটা কিন্তু মোটামুটি সাজানো গোছানো থাকে আর কি সেলগুলা, এই অর্গানাইজেশনটা। গ্র্যানুলোমার ধরো এই যে বিভিন্ন ধরনের সেল থাকে না, জায়ান্ট সেল থাকে, তারপরে যে ম্যাক্রোফেজ গুলো থাকে, তারা কিন্তু একটা অর্গানাইজড অবস্থায় থাকে আর কি। এই অর্গানাইজড অবস্থাটা হচ্ছে তোমার এই টিএনএফ, যেটা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বিটা, তারা হচ্ছে লোকাল অর্গানাইজেশনটাকে ইনডিউস করে আর কি। মানে ইনডিউস না করে কি বলা যায়, যে এই অর্গানাইজড অবস্থায় আসতে তারা হেল্প করে আর কি। ওকে। গ্র্যানুলোমা কিন্তু একদম হ্যাপাজার্ড কোনো স্ট্রাকচার না। তোমার অনেক ইনফেকশনের ক্ষেত্রে যে গ্র্যানুলোমা ফর্মেশনটা হয়, গ্র্যানুলোমা, আচ্ছা গ্র্যানুলোমা কিন্তু মানে ইনফেকশন, ইমিউন নন ইমিউন দুইভাবেই হতে পারে। হ্যাঁ,
এখন এবং যেটা হচ্ছে এবং বিভিন্ন ইনফেকশনের কারণে গ্র্যানুলোমা ফর্মেশন হতে পারে, ইনফেকশনের কারণে, তারপরে হচ্ছে অটোইমিউন ডিজিজের কারণেও হতে পারে, তারপরে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজের কারণেও হতে পারে আর কি। অনেক ইনফেকশনাস ডিজিজের ক্ষেত্রে দেখবে যে গ্র্যানুলোমার যে ফর্মেশনটা সে খুব একটা অর্গানাইজড ওয়েতে হয় আর কি। মাঝখানে হচ্ছে জায়ান্ট সেল, তার পাশে ম্যাক্রোফেজ, ওকে, মাঝখানে কানেকটিভ টিস্যু, ওকে। এই অর্গানাইজেশনটাকে হচ্ছে ইন্ডিউস করে হচ্ছে এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এটা আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই ইনফ্লামেশন তোমাদের এই MIC 300 এ ছিল না? ইনফ্লামেশন তো তোমরা সবাই পড়ছো, রাইট? জি স্যার। Yes, sir. ওকে, দেন ইনফ্লামেশন তো দরকার নেই আসলে এই কোর্সে আর কি। ওকে, মানে আমি চিন্তা করতেছিলাম যে ইনফ্লামেশন কি দিব কি দিব না, পরে ভাবলাম যে ইনফ্লামেশন তো থাকার কথা আর কি। এই ইয়ের যে ব্যাপারগুলো তোমরা যদি ইনফ্লামেশন পড়ে থাকো তাহলে আই থিঙ্ক তোমরা মানে ওভারঅল ব্যাপারটা তো তোমরা সবাই আসলে জানো যে ইমিউন রিয়াকশনের যে স্টেপগুলো, ইনিশিয়াল স্টেপ কিন্তু সবগুলোর ক্ষেত্রেই সেম। ইনফ্লামেশন শুরু হলো, তারপরে কিন্তু আসলে এর ফেটটা ডিপেন্ড করে যে ইনফ্লামেশন হওয়ার পরে যে গ্র্যানুলোমা ফর্মেশন হবে নাকি কোনো মানে ওই সাইটোলাইটিক রিয়াকশন দিয়ে হচ্ছে মানে একটা ডিজিজ কন্ডিশন তৈরি হবে। এর আগের ব্যাপারগুলো কিন্তু সবগুলোই সেম, ঠিক না? যেমন এই গ্র্যানুলোমা ফর্মেশনের ক্ষেত্রেও, ওকে, এই যে আচ্ছা, এই ফটোটা তো দেখা যাচ্ছে না? স্যার এই যে গ্র্যানুলোমা ফর্মেশনের ক্ষেত্রেও তুমি যদি এই পর্যন্ত দেখো, এই যে ম্যাক্রোফেজের অ্যাক্টিভেশন, তারপরে না হয় গ্র্যানুলোমা ফর্মেশন হলো, এটা আমরা পরে আসি। ম্যাক্রোফেজের অ্যাক্টিভেশনের এইটাই তো weak, ঠিক আছে? এইটা কিন্তু মনে করার কারণ নেই যে গ্র্যানুলোমা ফর্মেশনের সময় ম্যাক্রোফেজ এইভাবে অ্যাক্টিভেশন ঘটে, ব্যাপারটা তো আসলে এরকম না, ঠিক না? যদি আমরা হিউমারাল অ্যান্টিবডির রিয়াকশনে আসি, এটা ইনসলিবল অ্যান্টিজেন না হয়ে যদি কি হতো, মানে ধরো নর্মাল যখন অ্যান্টিজেন থাকে, ধরো কোনো একটা ইনফেকশন হয়েছে, হ্যাঁ, প্যাথোজেন দিয়ে, সেই অ্যান্টিজেনও কি তো হিউমারাল অ্যান্টিবডির সাথে ইন্টারাকশনই করে তারা যখন হচ্ছে কমপ্লেক্স তৈরি করে অ্যান্টিজেন অ্যান্টিবডি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে, এবং এই কমপ্লিমেন্ট সিস্টেমই হচ্ছে ম্যাক্রোফেজকে কি করে, অ্যাট্রাক্ট করে এবং অ্যাক্টিভেট করে, ঠিক না? এইটা তো নর্মাল ইমিউন রেসপন্সের ক্ষেত্রেও ব্যাপারটা এইটাই, দেয়ার ইজ নো ডিফারেন্স। প্রবলেমটা হয় তারপরে আর কি, মানে ধরো এটা যদি ইনসলিবল অ্যান্টিজেন না হয়ে এটা হচ্ছে কি হতো, এটা হচ্ছে রেগুলার অ্যান্টিজেন হতো, তখনও কি এই ওয়েতেই ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট হতো, অ্যাক্টিভেট হয়ে ম্যাক্রোফেজ হচ্ছে এই অ্যান্টিজেন গুলোকে নিউট্রালাইজ করার চেষ্টা করতো, মানে ক্লিয়ার করার চেষ্টা করতো। যদি তারা ইনসলিবল টাইপ না হতো ক্লিয়ার হয়ে যেত। প্রবলেম অ্যারাইজ করে কারণ দে আর ইনসলিবল টাইপ। সেম হচ্ছে এই সেল মেডিয়েটেড যে অ্যাক্টিভেশন, নর্মালি এইটাই হচ্ছে দ্য ওয়ে, ঠিক আছে? সো যে এটা যে এক্সক্লুসিভ, যে এই অংশটা যে এক্সক্লুসিভ ফর গ্র্যানুলোমেটাস রিঅ্যাকশন, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? জি স্যার ইমিউনোপ্যাথোলজির যে এই যে বিভিন্ন রিঅ্যাকশন টাইপগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে যখন কথাবার্তা বলা হয়, ভ্যাকসিনের কাজই কিন্তু হচ্ছে ইমিউন সিস্টেমকে ইনডিউস করা।
সো মেকানিজমস গুলো কিন্তু সেম। একটা ভ্যাকসিন, ধরো সামন ডেভেলপড এ ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা একজন মানে কোনো সাবজেক্ট বলতে এখানে আমি ধরো কোনো পার্সনকে মিন করতেছে, কাউকে ভ্যাকসিনটা যদি দেওয়া হয়, তারপরে তার বডির যে ইমিউন রেসপন্স গুলো হবে ওই ভ্যাকসিনের এগেনস্টে, তার যে অ্যান্টিবডি ইন্ডাকশন মানে প্রডিউসটা হবে, মেকানিজম তো সেম সবগুলোর ক্ষেত্রেই। আমি নেক্সট লেকচার থেকে মানে মোটামুটি ইয়ের রিয়াকশনের কি বলে ইমিউনো প্যাথোলজির এই তিনটা চ্যাপ্টারই ছিল আর কি। ইমিউনো প্যাথোলজি এন্ড ভ্যাকসিন ডেভেলপমেন্ট, না ওইটার এই তিনটা চ্যাপ্টারই। প্রথম যেটা ছিল এখানে সাইটোলাইটিক অ্যান্ড সাইটোটক্সিক রিঅ্যাকশন, অ্যাক্টিভেশন, ইনঅ্যাক্টিভেশন এন্ড গ্র্যানুলোমাটোস। এরপর থেকে হচ্ছে আমরা ভ্যাকসিন নিয়ে কথাবার্তা বলা শুরু করব। প্রথমে মানে মোর হচ্ছে আমরা বেসিক্স নিয়ে বেশি পড়বো আর কি এই কোর্সে। যে সাব ইউনিট ভ্যাকসিন, তারপরে হচ্ছে হোল অর্গানিজম ভ্যাকসিন, এগুলা মোটামুটি তোমরা জানো। তারপরে আই থিঙ্ক নতুন কিছু ইনফরমেশনও পাওয়া যাবে আর কি। এখন যে ইয়ার বিভিন্ন ভ্যাকসিনের মানে ভ্যাকসিন ইয়ে করা হচ্ছে না, ধরো কি বলে যিনি আম, এই কোভিড-19 ওকে, এগুলো কিন্তু সবগুলোকে আমরা কাইন্ড অফ সাব ইউনিট ভ্যাকসিন বলা যায় আর কি, যদিও সবগুলো আসলে না। ওকে, এখন আচ্ছা, মডার্নার নাম তোমরা শুনছো নাকি? মডার্না ইএস এর একটা শোনো নাই কেউ? যে কোভিড-19 যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের চেষ্টা চলতেছে, এটা অনেকে কিন্তু ট্রাই করতেছে যে কোভিড-19 যে স্পাইক প্রোটিনটা, হ্যাঁ, সেই স্পাইক প্রোটিনের এগেনস্টে হচ্ছে ভ্যাকসিন ডেভেলপ করার আর কি। বাট মডার্নার যে ভ্যাকসিনটা, এই সেম স্ট্র্যাটেজিতে বাংলাদেশে ওই যে গ্লোব বায়োটেক যে ভ্যাকসিনটা ডেভেলপ করলো, এটা কিন্তু দে ফলো দ্য মডার্না স্ট্র্যাটেজি আর কি। মডার্না কিন্তু স্পাইক প্রোটিনটার এগেনস্টে ভাইরাস তৈরি করার চেষ্টা করতেছে না, তারা চেষ্টা করতেছে হচ্ছে মেসেঞ্জার আরএনএ এর এগেনস্টে ভাইরাস তৈরি করা আর কি। মানে ভাইরাস তো যদি ধরো কোনো ভাইরাস যখন আমাদের ইনফেক্ট করে, তারা কি করে, ভাইরাস হচ্ছে তার তার ইয়েটাকে, এটা যেহেতু আরএনএ ভাইরাস, মানে আরএনএ ডিএনএ যে ভাইরাসই হোক, তারা নিউক্লিক অ্যাসিডটাকে সেলের ভেতর ইনজেক্ট করে দেয় আর কি। ওকে, তারপর তো তাদের ট্রান্সক্রিপশনের ফলে মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। মডার্নের কোভিড-19 ভ্যাকসিনটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ এর এগেনস্টে আর কি। এই ভাইরাস যদি মানে ইফ ইট ওয়ার্কস, ইট উইল বি এ গুড ভাইরাস। এটা মোর মানে কি বলা যায় যে আই থিঙ্ক ইট উইল বি মোর ইফেক্টিভ। যে ভ্যাকসিন গুলো হচ্ছে জাস্ট স্পাইক প্রোটিন তো আমরা জানি না, ওই যে করোনা ভাইরাসের সার্ফেসটা আসলে এরকম স্পাইক থাকে অনেকগুলো কাটার মতো। ডিরেক্টলি তারা যারা অ্যান্টিজেনের এগেনস্টে ভাইরাসটা মানে ভ্যাকসিনটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, আই থিঙ্ক ওই ভ্যাকসিন গুলোর থেকে এই মেসেঞ্জার আরএনএ এগেনস্টে যে ভ্যাকসিন, দোজ উইল বি মোর মানে স্পেসিফিক। ওকে,
কারোর কোনো কোশ্চেন নেই? স্যার সার্কোয়েডোসিসটা কি? স্যার হচ্ছে লাস্টের আগের স্লাইডে সার্কোয়েডোসিস। সার্কোইডোসিস হচ্ছে এক ধরনের স্ট্রাকচার আর কি। হ্যাঁ, এক্সাক্ট ডেফিনেশনটা জানি না, এক্সাক্ট ডেফিনেশনটা একটু দেখে নিই। সার্কোইডোসিস কিন্তু অনেকটা গ্যানুলোমার মতো আর কি, এই নডুল ফর্মেশন হয় আর কি। স্যার গুগলে লেখা যে মোস্টলি লাংস বা লিম্ফ গ্ল্যান্ডসের হয়। নডুল আছে না, ওই নডুলের মতো ফর্ম হয় আর কি। ঠিক আছে, নডুলের মতো ফর্ম হয় আর কি। সার্কোইডোসিস হচ্ছে কিন্তু এক ধরনের ওই গ্যানুলোমা টাইপ স্ট্রাকচারই বলা যায় আর কি। ওকে, তোমার ওই এবং সার্কোইডোসিসও ফর্ম হয় হচ্ছে ওই ইনফ্লামেশনের মাধ্যমে, ওভার রিয়েক্টিভ ইনফ্লামেশন আর কি। ওকে, সার্কোইডোসিসও হচ্ছে দেয়ার অলসো লাইক গ্র্যানুলোমা আর কি। বাট সার্কোইডোসিস হচ্ছে তারা ইনফেকশনের এগেনস্টে হয় আর কি। ফরেন বডি মানে যে গ্র্যানুলোমা যে ফর্ম হয়, গ্র্যানুলোমা কিন্তু ওই ইমিউন রেসপন্সের কারণেও হয়, প্লাস হচ্ছে ফরেন বডি গ্র্যানুলোমাও কিন্তু আছে। দুই ধরনের গ্র্যানুলোমা আছে না, একটা জানি কি ছিল, হয়েছিল একটা হচ্ছে ইমিউন গ্র্যানুলোমা আর একটা হচ্ছে ফরেন বডি গ্র্যানুলোমা। ওকে, সার্কোইডোসিস হয় হচ্ছে ইমিউনো গ্র্যানুলোমা এটার কারণে আর কি, বাট পার্টিকুলারলি এগেনস্ট ইনফেকশিয়াস ডিজিজ। কিছু ইনফেকশনের কারণে হচ্ছে যে মানে ওই সার্কোইডোসিস টাইপ গ্র্যানুলোমা তৈরি হতে পারে আর কি। ওকে, স্যার এখানে হিল্ড বলতে স্যার কি বোঝাচ্ছে স্যার? হিল সার্কোয়েডোসিস? হিল সার্কোইডোসিস, আচ্ছা সার্কোইডোসিস যখন হয় এটা না একটা লাম্পের মতো হয় আর কি। তো আলটিমেটলি আমাদের বডি কিন্তু লাম্প, এই লাম্প গুলোকে ক্লিয়ার করে আর কি। যখন ক্লিয়ার করে পুরোপুরি এই জিনিসগুলো না চলে যায় না। ফাইব্রোসিস মানে জানো, ফাইব্রোসিস হলে হয় কি আমাদের সেলগুলো না একটু হার্ড হয়ে যায়। আমরা যে জেনারেল বলি ফাইব্রোসিস হলে ওই সেলগুলো একটু হার্ড হয়ে যায় আর কি। তো নর্মালি যখন কোথাও সার্কোইডোসিস হয়, এখন সার্কোইডোসিস হওয়ার পরে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম একটু কমপ্লেক্স থাকে, তারা কিন্তু এই ইয়াগুলাকে, এই লাম্প টাইপ যে নডুল টাইপ বা লাম্প টাইপ যে স্ট্রাকচার, এগুলোকে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করে। ওকে, এবং অনেক সময় হয় কি যে যখন এই সার্কোইডোসিসটা হিল হতে থাকে, মানে লাম্পটা ক্লিয়ার হতে থাকে, তারা অনেকটা ওই ফাইব্রোসিস টাইপের একটা স্ট্রাকচারে পরিণত হতে পারে আর কি। মানে তারা ওই লাম্পের মতো থাকবে না, কিন্তু ওই জায়গার টিস্যু গুলা একটু হার্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই এখানে যেটা বলছে যে ফাইব্রোসিস মানে যে এই লাস্ট যে প্রোগ্রেশনটা, মানে এরা কিন্তু বিভিন্ন ইয়েতে যেতে পারে। ধরো এই পর্যন্ত তারা ডেভেলপ করলো, ডেভেলপ করার পর এই গ্র্যানুলোমাটার ফাইনাল ফেট কি হবে, এর মধ্যে একটা হচ্ছে ফাইব্রোসিস হবে আর কি। স্কার মানে তো আমরা দেখতে
ফাইব্রোসিস উইথ স্কার আর কি। মানে ধরো এই যে অনেক সময় আমাদের স্কিনের বাইরে যখন আমরা ধরো কোন এক জায়গা থেকে ধরো কিছুটা স্কিন উঠে গেল বা মানে আমরা ধরো উই গেট হার্ট দ্য টিস্যু ড্যামেজ দেয়, জায়গাটা আস্তে আস্তে একটু শক্ত হয়ে যায় না, স্কিনটা কিন্তু নরম থাকে না, নরম থাকে, এটা কিন্তু একটা না না হার্ড 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 হয়ে যায় আর কি। এই জিনিসটা হচ্ছে ফাইব্রোসিস বলা হয় আর কি। হ্যাঁ, ফাইব্রোসিসের একটা আছে সিস্টিক ফাইব্রোসিস, এনিওয়ে এই জিনিসটাকে ফাইব্রোসিস বলে। মানে ওই জায়গার ওই ওই জায়গাটা কেন হার্ড হয়ে যায়, কারণ ওখানকার টিস্যুগুলো একটু কি হয়ে যায়, টিস্যুগুলো একটু বা সেলগুলো একটু শক্ত হয়ে যায় আর কি। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে এই গ্র্যানুলোমাটাস রিয়েকশন আলটিমেটলি তারা এই ফাইব্রোসিস তৈরি করতে পারে। এই যে বাড়তি ইনফরমেশন, এটা একটা বাড়তি ইনফরমেশন আর কি, যে ফাইব্রোসিস যে হয় এবং ফাইব্রোসিস হয়ে যে তৈরি হয়, হিল সার্কোয়েডিসিসে কিন্তু এই ব্যাপারটা ঘটে আর কি। মানে যখন ইন্টারনাল কোনো অর্গানে এরকম সার্কোয়েডিসিস তৈরি হয় এবং আমাদের বডি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করে, আলটিমেটলি ওইখানে একটা স্কার তৈরি হয় আর কি। ওকে, ওই জায়গার টিস্যুটা একটু শক্ত হয়ে যায়। ঠিক আছে, জাস্ট ওই মানে দুইটা দেখতে একই রকমই লাগে আর কি। স্যার এই জন্য ক্যারেক্টারিস্টিক্স বলে, বাট এটা সার্কোয়েডিসিস না। কোনটা? না, এটা সার্কোয়েডিসিস না আর কি। মানে যেটা কি যে ওই সার্কোয়েডিসিস তো আসলে ওটাও এক ধরনের গ্যানুলোমাই আর কি। ঠিক আছে, কিন্তু দুইটা হচ্ছে দুই অপোজিট ডিরেকশনে যাচ্ছে। একটা হচ্ছে সার্কোয়েডিসিস, ধরো ধরো লাইনে হচ্ছে এরকম সার্কোয়েডিসিস হলো, মানে এরকম এগ্রিগেশন অফ সেল আর কি। হ্যাঁ, সেল এগ্রিগেট করলো এবং বডি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করলো, ক্লিয়ার করার পর সেটা যেটা হচ্ছে এরকম ফাইব্রোসিসের মতো হয় আর কি ওই জায়গাটাতে। হ্যাঁ, এটা কিন্তু হিলিং এর পরে, হ্যাঁ, সুস্থ হয়ে যাওয়ার পরে। কিন্তু গ্র্যানুলোমার আরেকটা প্রোগ্রেশন কি হতে পারে, যে গ্র্যানুলোমা ফর্মেশনের সময় আলটিমেটলি ওই জায়গাটায় হচ্ছে একটা স্কার তৈরি হতে পারে। ওকে, এবং এই দুইটা দেখতে অনেকটা একই রকম। মানে সার্কোয়েডিসিস হিল হওয়ার পরে যে অবস্থাটা হয় আর এই ফাইব্রোসিস হয়ে স্কার তৈরি হওয়ার পরে যে অবস্থাটা একই রকম অনেকটা। এই ক্যারেক্টারিস্টিক্সটা ইয়ে কেন যে ধরো কোনো পেশেন্টকে হচ্ছে ডায়াগনোসিস করতেছে আর কি ক্লিনিশিয়ানরা, তো তারা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারে এখানে কি আসলে ফাইব্রোসিস হয়ে স্কার তৈরি হচ্ছে নাকি তার হচ্ছে সার্কোয়েডিসিস ছিল সেটা হচ্ছে হিল হচ্ছে। এই সিমিলারিটিস গুলা ডায়াগনোসিসে একটা কনফিউশন তৈরি করে। Get it? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। এই জিনিসগুলো না একটু কি বলে মানে কোন কারণে গ্র্যানুলোমা হচ্ছে এটার উপরে কিন্তু ডিপেন্ড করে আলটিমেট ফেট কি হবে। ফর এক্সাম্পল, যে সেকেন্ড যেটা বলতেছে যে কন্টিনিউড ইনলার্জমেন্ট আর কি, মানে ধরো এখানে এরকম গ্র্যানুলোমা ফর্মেশন শুরু হলো, আলটিমেটলি এই জায়গাটা বড় হতে থাকবে আর কি। ঠিক আছে, বড় হয়ে অনেকটা টিউমারের মতো হবে, যদি ইট ইজ নট টিউমার। ওকে, জাস্ট ওই জায়গায় সেলটা হচ্ছে হার্ড হয়ে যায় আর কি। হ্যাঁ, আবার অনেকের ক্ষেত্রে যেমন টিউবারকুলোসিসের ক্ষেত্রে এরকম হচ্ছে গ্র্যানুলোমা ফর্ম করে, আলটিমেটলি কিন্তু এই গ্র্যানুলোমা গুলো বাস্ট আউট করে আর কি। ফর্ম করার পরে এই গ্র্যানুলোমা ফর্ম হলো, মাঝখানে হচ্ছে নেক্রোসিস হলো। নেক্রোসিস মানে তো হচ্ছে টিস্যু ড্যামেজ আর কি। হ্যাঁ, নেক্রোসিস হয়ে আলটিমেটলি কিন্তু এটা বাস্ট আউট করে। টিউবারকুলোসিস যে স্প্রেড করে এটাও কিন্তু একটা তোমার কি বলে এটাও হচ্ছে টিউবারকুলোসিস স্প্রেডের একটা মেকানিজম আর কি। টিউবারকুলোসিস কি হয়, টিউবারকুলোসিস ক্যান দে মেইনলি ইনফেক্ট আওয়ার লাং, অলসো বোনেও কিন্তু হাড্ডির যক্ষা হয়, এটা আমরা জানি না। যক্ষা কিন্তু শুধু আমাদের এই ফুসফুসে হয় না, হাড্ডিরও যক্ষা হয়। ওকে, সো টিউবারকুলোসিস ক্যান অলসো ইনফেক্ট দ্য বোন। আচ্ছা, বোনের কথা আমরা বাদ দিই। এই টিউবারকুলোসিস যখন আমাদের লাঙে হয় আর কি, হ্যাঁ,
তার টিউবারকুলোসিস কিন্তু এরকম সার্কোইডোসিস তৈরি করে। ওকে, এই সার্কোইডোসিস তৈরি করে। এই সার্কোইডোসিসই হচ্ছে কি, মানে ইট ইজ ওয়ান টাইপ অফ গ্র্যানুলোমা। মানে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে মাঝখানে এরকম নেক্রোসিস ঘটে, দেন ইভেন্চুয়ালি ইটস বার্স্ট আউট হয়ে নেক্রোসিস ঘটলে এর ভেতরে না ওই টিউবারকুলোসিসটা থেকে যায় আর কি সামহাউ। ওকে, যখন বার্স্ট আউট করে তখন হচ্ছে এটা স্প্রেড করতে পারে, ইট ক্যান ইনফেক্ট দ্য সারাউন্ডিং টিস্যুস আর কি। তো বার্স্ট আউট করার পরে আলটিমেটলি এটা কিসের মতো হবে, এটা কিন্তু ওরকম একটা ওই ফাইব্রোসিস লাইক একটা স্ট্রাকচারে পরিণত হবে আর কি। ঠিক আছে, মানে ওই জায়গাটা একটু হচ্ছে শক্ত হয়ে যায় আর কি। ঠিক আছে, কিন্তু স্যার মানে তিনটা জিনিস মানে পরপর স্যার এটা স্টেপস লাইক না, প্রথমে এই এটা হয় তিনটা তারপর কিন্তু এরকম। স্টেপ না, এটা কিন্তু অর বলতেছে। হ্যাঁ, তিনটা হচ্ছে ডিফারেন্ট ফেট আর কি। মানে এই পর্যন্ত হচ্ছে সেম, এই পর্যন্ত তো হচ্ছে যে প্রথম যে তিনটা স্টেপ, হ্যাঁ, এটা হচ্ছে যে গ্র্যানুলোমাটা গ্র্যানুলোমার ফর্মেশন হতো। এখন যে গ্র্যানুলোমার ফর্মেশন হলো, তারপরে এটা ডিফারেন্ট ডিরেকশনে যেতে পারে আর কি। যেমন টিউবারকুলোসিসের ক্ষেত্রে যেটা হয়, গ্র্যানুলোমা টিউবারকুলোসিসের ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা সার্কোইডোসিস বলবো আর কি। হ্যাঁ, লাম্প ফর্মেশন আর কি। টিউবারকুলোসিসের ক্ষেত্রে আলটিমেটলি এই মাঝখানে হচ্ছে নেক্রোসিস ঘটে আর কি। নেক্রোসিস ঘটে ইভেন্চুয়ালি বার্স্ট আউট। বার্স্ট আউট হয়ে টিউবারকুলোসিস আর স্প্রেড করতে থাকে। এটা হচ্ছে টিউবারকুলোসিসের ক্ষেত্রে। বাট কিছু কিছু মানে কিছু ক্ষেত্রে এরকম বার্স্ট আউট করবে না, মাঝখানে এরকম নেক্রোসিসও ঘটবে না, রেদার এই যে গ্র্যানুলোমাটা এটা সাইজ আস্তে আস্তে বড় হতে থাকবে আর কি। ওকে, আর কিছু ক্ষেত্রে হচ্ছে এই দুইটার একটাও ঘটবে না, মাঝখানে নেক্রোসিসও ঘটবে না, বা এই গ্র্যানুলোমাটা এনলার্জও হতে থাকবে না, রেদার এটা হচ্ছে স্কার তৈরি হবে আর কি, শক্ত হয়ে যায় আর কি। স্কিনে আমাদের হলে স্কিনে বোঝাটা খুব ইজি, হার্ড হয়ে যায় একদম জায়গাটা আর কি। তো যখন আমাদের স্কিনে হয়, মানে এক্সটার্নাল স্কিনে হয়, তখন আর হার্ড হয়ে গেল, এটা এক ব্যাপার। কিন্তু এই সেম জিনিসটা যদি ইয়াতে ঘটে, আমাদের ইন্টারনাল মানে কোনো অর্গানে ঘটে, তখন আসলে ব্যাপারটা কি হবে? স্যার এই নাম্বার বিতে স্যার মানে জাস্ট বড় হতেই থাকে ওটার সাইজটা নর্মাল। বুঝে নেই। স্যার হচ্ছে কন্টিনিউয়াস এনলার্জ মানে জাস্ট মানে ও নিজে থেকে ও জাস্ট বড় হতে থাকে, হ্যাঁ, এনলার্জ করতে থাকে স্যার। ইনভেস্ট করতে হবে। এখন যদি ইনভেস্ট করতে থাকে সেটা একটা কি, মানে ওই টিউমারের মতো ফর্ম করবো না, মানে ইটস নট টিউমার, এটা টিউমারের মতন অবস্থায় যায় আর কি। আচ্ছা স্যার। সেটা থেকে ক্যান্সার ফর্ম হতে পারে any chance? গ্র্যানুলোমা থেকে ক্যান্সার ফর্মেশন, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। থিওরিটিক্যালি হওয়া উচিত না আর কি। এটা ভালো কোশ্চেন করছো। আমি না গ্র্যানুলোমা থেকে ক্যান্সার হয় কিনা এটা ঠিক জানি না আর কি। দেখি গ্র্যানুলোমা টু ক্যান্সার হয় কিনা দেখি। এটা আমাকে একটু চেক করতে হবে। হ্যাঁ, স্যার ক্যান্সারাস না হতে ক্যান্সার, anyone have any idea? কি বললো, একটা আবার বলবো, আমি না শুনতে পাইনি। granulomas are not cancerous, let's say. গ্র্যানুলোমা আর নট ক্যান্সারাস সেল। ক্যান্সারাস সেল হওয়া তো উচিত না আর কি, না, কারণ মানে থিওরিটিক্যালি হওয়া উচিত না। তো তারপর আমি না এই ব্যাপারটা জানি না, সো এটা নিয়ে কমেন্ট না করে ভালো। কারণ ক্যান্সারের ক্ষেত্রে তো আসলে মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, সেলগুলোর গ্রোথ হচ্ছে আনকন্ট্রোলেবল গ্রোথ হতে হবে আর কি। এখানে কিন্তু হচ্ছে কোনো আনকন্ট্রোলেবল গ্রোথ হচ্ছে না আর কি, সেলগুলো জাস্ট অ্যাকিউমুলেটেড হচ্ছে। তবে ক্যান্সার যখন হয় না, তখনও কিন্তু হচ্ছে ক্যান্সারের আশেপাশে গ্র্যানুলোমা ফর্ম করে আর কি। ওটা একটা ডিজিজ কন্ডিশন, তো সেল অ্যাবনর্মাল হয়ে যায়। কারণ আমাদের বডি কিন্তু যখন কোনো সেল
অ্যাবনর্মাল হয়ে যায় তখন কিন্তু সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করে। তো ক্লিয়ার করার সময় যদি ঠিক মতো ক্লিয়ার করতে না পারে তখন তো গ্র্যানুলোমা ফর্ম হবে আর কি। মানে গ্র্যানুলোমা ইজ জাস্ট এ টার্ম আর কি, মানে চিন্তা করতে পারো এরকম হচ্ছে সেল অ্যাগ্রিগেট হয়ে একটা হচ্ছে ক্লাম্পের মতো বলের মতো স্ট্রাকচার তৈরি করে আর কি। তো যখন কোনো মানে ক্যান্সার হলে সেলগুলো তো অ্যাবনর্মাল আচরণ করা শুরু করে, বাট আমাদের যে বডির এই যে ইমিউন সেলগুলো তারা কিন্তু ক্যান্সার সেলকে রিকগনাইজ করতে পারে। ওকে, এবং এই রিকগনাইজ করার পরে সেটাকে হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করে আর কি। যদি ক্লিয়ার করতে সফল হয় তাহলে আমরা বেঁচে গেলাম, উই আর সেফ। যদি ক্লিয়ার ক্ষেত্রে মানে ক্লিয়ার করতে সফল না হয় দেন ইভেনচুয়ালি ইট ক্যান ডেভেলপ ইনটু ক্যান্সার আর কি। ক্যান্সার ডিটেকশন নিয়ে যারা কাজ করে তারা কিন্তু অনেকেই চেষ্টা করতেছে যে এই যে যখন আমাদের নর্মাল সেলগুলো ক্যান্সার সেলে পরিণত হতে থাকে, আমরা বলতেছি হচ্ছে যে সেলগুলো কি, যে সেলগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাওয়ার ফলে তো তারা হচ্ছে ক্যান্সার সেলে পরিণত হচ্ছে। তো আমাদের বডি কিভাবে, আমাদের বডির ডিফেন্স সেলগুলো কিভাবে এই ক্যান্সার সেলগুলোকে অ্যাকচুয়ালি রিকগনাইজ করতেছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে আমাদের ক্যান্সার ডেভেলপ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের ইমিউন সেলগুলো এসে সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে, ওটা কিন্তু এরকম না। হ্যাঁ, যখনই হচ্ছে কোনো সেল এরকম ইট বিগিনস টু ট্রান্সফর্ম ইনটু ক্যান্সার সেল, তখনই আমাদের ইমিউন সেলগুলো কিন্তু এই ট্রান্সফর্ম সেলগুলোকে রিকগনাইজ করে তাদেরকে লাইসিস করার চেষ্টা করে আর কি। সো তার মানে কি ডেফিনেটলি এই যে ক্যান্সার সেলগুলা মানে যেই সেলটা ক্যান্সার সেলে পরিণত হচ্ছে তাদের সারফেসে কিছু প্রোটিন এক্সপ্রেস করা শুরু করে আর কি। যে প্রোটিনগুলো হচ্ছে মানে যে প্রোটিনগুলোর কারণেই ম্যাক্রোফেজ এদেরকে রিকগনাইজ করতে পারে যে দিস আর নট নর্মাল সেল। ওকে, তার ফলে হচ্ছে দে ক্যান কাম ইন দ্য প্লেস অ্যান্ড ক্যান নিউট্রালাইজ দ্যাট ট্রান্সফর্মিং সেল। এই মার্কার, এই জিনিসগুলোকে মার্কার বলা হয় আর কি, যে এই যে একটা সেলের সার্ফেসে বিভিন্ন জিনিস এক্সপ্রেস করলো আর কি। এই যারা ক্যান্সার ডিটেকশন নিয়ে কাজ করে এদের একটা গ্রুপ হচ্ছে এই চেষ্টাটা করতেছে যে সেলগুলো যখন নর্মাল থেকে অ্যাবনর্মাল হতে থাকে তখন তাদের সারফেসে কি ধরনের মার্কারগুলো এক্সপ্রেস করে। এই মার্কারগুলো যদি কি বলা যায় আইডেন্টিফাই করা সম্ভব হতো তাহলে কিন্তু অনেক আর্লি স্টেজেই হচ্ছে ক্যান্সার ডিটেকশন করা যেত আর কি। মানে ক্যান্সার নিয়ে যদি একটু ঘাটাঘাটি করো তখন এই মার্কার নিয়ে অনেক কথাবার্তা শুনবো আর কি। আমাদের বডির যে এই ইমিউন সেলগুলো তারা কিন্তু চাপটার সাথে গিয়ে ওই রিয়াক্ট করা শুরু করবে না আর কি। যে কোনো সেলের সাথে তাদের মানে ওই যে সেলকে তাদের নিউট্রালাইজ করতে হবে ওই সেলটাকে রিকগনাইজ করার জন্য কিছু একটা থাকতে হবে ওই সেলের মধ্যে, নাহলে তো তারা আসলে রিকগনাইজ করতে পারবে না। স্যার আগের অ্যাক্টিভেশন চ্যাপ্টারটাতে একটা কনফিউশন ছিল, এটাকে বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো, কোনো অসুবিধা নেই। স্যার অ্যাক্টিভেশনের মধ্যে স্যার রিসেপ্টর অ্যাক্টিভেশন যেটা ছিল ওটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল। কোনটা কোন অ্যাক্টিভেশন নম্বর লেকচারে একটু বলবা? সেকেন্ড লেকচার স্যার। হ্যাঁ, সেকেন্ড লেকচার তো বুঝছি, সরি মানে আই মিন ওই যে কোন নম্বর স্লাইডে মানে রিসেপ্টর মডুলেশন নিয়ে মানে তোমার কনফিউশন ছিল কি রিসেপ্টর মডুলেশন নিয়ে? অ্যাক্টিভেশনের যে চারটা মানে হুম 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 ইয়া ছিল হুম হুম। ওটার মধ্যে স্যার লাস্ট একটা স্যার রিসেপ্টর আচ্ছা অ্যাক্টিভেশন যেভাবে আচ্ছা, অ্যাক্টিভেট হতে পারে। একটা হচ্ছে তারা রিসেপ্টর মডুলেশন, তারপরে হচ্ছে
রিসেপ্টর কি হয়ে যায়, মানে রিসেপ্টর অ্যাক্টিভেট হতে পারে না। স্যার ওই যে অ্যান্টিবডি লিগ্যান্ডের মতো হচ্ছে যে অ্যান্টিবডি স্ট্রাকচারটা হয়, লিগ্যান্ড বাইন্ড করে না, তখন অ্যান্টিবডি বাইন্ড করে এরপর অ্যাক্টিভেশনটা হয়। আচ্ছা ওই যে, আচ্ছা আমি বলতেছি যে ইনঅ্যাক্টিভেশনের না অ্যাক্টিভেশনের কোনটা? স্যার অ্যাক্টিভেশন ও আচ্ছা সরি, আমি ভুল জিনিস দেখতেছিলাম। ইনঅ্যাক্টিভেশন না, অ্যাক্টিভেশন না, ধরো বের করে নিই। অ্যাক্টিভেশন করে গেল, অ্যাক্টিভেশনের হচ্ছে একটা আচ্ছা গট ইট, কনফার্মেশন আর স্টেবিলাইজেশন, ইনক্রিজ বাইন্ডিং, রিসেপ্টর সিলেকশন, বাফারিং এন্ড রিসেপ্টর অ্যাক্টিভেশন, নাম্বার 5। হ্যাঁ স্যার। আচ্ছা রিসেপ্টর অ্যাক্টিভেশনের ক্ষেত্রে কি হয়? স্যার এখানে যে বললো যে লিগ্যান্ড যখন রিসেপ্টরের সাথে বাইন্ড হয় তখন হচ্ছে সেল অ্যাক্টিভেটেড হয়, কিন্তু হচ্ছে যে এমন হয় যে এখানের ক্ষেত্রে যে লিগ্যান্ডটা বাইন্ড হতে পারে না, ওটার পরিবর্তে অ্যান্টিবডিটা বাইন্ড হয়, এরপর অ্যাক্টিভেশনটা হয়। সো আমার কোশ্চেন হচ্ছে যে এটা হলে তো জিনিসটি ইনঅ্যাক্টিভেশনের দিকে যাবে না, কারণ হচ্ছে যে আমি লিগ্যান্ডটাকে বাইন্ড করতে দিলাম না, লিগ্যান্ডটাকে আমি ব্লক করে দিলাম, তার বদলে অ্যান্টিবডিটা রিসেপ্টরে বাইন্ড হলো, তাহলে স্যার সেলটা কিভাবে অ্যাক্টিভেট হবে? এটা কি মানে স্ট্রাকচার না সেল, কিন্তু জিনিসটা কি পুরাই সেল? যেটা হচ্ছে এইটা কিন্তু মানে রিসেপ্টর অ্যাক্টিভেশন তখনই ঘটবে যখন এই অ্যান্টিবডিটা ওই হরমোনকে অ্যাক্টিভেট করতে পারবে। কারণ সেম যে তুমি যেটা বললা এই জিনিস কিন্তু ইনঅ্যাক্টিভেশনের ক্ষেত্রেও হয়। ইনঅ্যাক্টিভেশনের এক নম্বরের নাম্বার 4 যে মেকানিজমটা ছিল না, এই ধরো অ্যান্টিবডির কারণে, আচ্ছা যেটা হচ্ছে একটা হ্যাঁ স্যার, রিসেপ্টর, হ্যাঁ যে জাস্ট কিন্তু অপোজিট কিন্তু, মানে এই অ্যান্টিবডি গুলো, মানে যে অ্যান্টিবডি গুলো এই কাজটা করতেছে তারা কিন্তু based depending on the antibody either it can also block the receptor, মানে যেটা তুমি মাত্র বললে তারা কিন্তু রিসেপ্টরটাকে ব্লকও করে ফেলতে পারে। ধরো ইনসুলিনের যে রিসেপ্টর, অ্যান্টিবডি গিয়ে সেই ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করে হচ্ছে সেটাকে কি করে দিল, আনঅ্যাভেলেবল করে দিল ফর দ্য ইনসুলিন। তো সেই ক্ষেত্রে এই রিসেপ্টরটা কিন্তু কি হয়ে গেল, ইনঅ্যাক্টিভ হয়ে গেল কিন্তু। ওকে, তো যে অ্যান্টিবডি গুলো ওই কাজটা করবে সে হচ্ছে ইনঅ্যাক্টিভ করবে, কিন্তু যদি অ্যান্টিবডি এই কাজটা না করে সে হচ্ছে উল্টা কাজ করে। ওকে, মানে উল্টা কাজ না, ধরো ফর এক্সাম্পল হচ্ছে ওই লাইগ্যান্ডের মতন যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সে হচ্ছে তার কাজ হচ্ছে লাইগ্যান্ডের মতন আর কি, সে বাইন্ড করার পরে সেলটাকে অ্যাক্টিভ করে দিল আর কি। যে অ্যান্টিবডি এই কাজটা করতে পারবে সেই তো আসলে এই মেকানিজমটা ফলো করবে। পয়েন্টটা বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, যে যেই অ্যান্টিবডি গুলা এই কাজটা করতে পারে মানে সেলকে অ্যাক্টিভেট করতে পারে, তাদের কিন্তু লিগ্যান্ডের সাথে একটা সিমিলারিটিস থাকতে হবে। সিমিলারিটিস না থাকলে কিন্তু এই কাজ করতে পারবে না। ওকে, স্যার এখানে কি তাহলে লিগ্যান্ডের সাথে বাইন্ড করলে এটার অ্যাক্টিভেশনটা কিছুটা মানে কম হবে, বা অ্যান্টিবডির সাথে বাইন্ড করলে সেটা বেশি হবে, মানে এরকম কিছু কি আছে? কারণ এরকম হলে তো লিগ্যান্ড বাইন্ড করলে তো অ্যাক্টিভেশনটা হয়ে যাচ্ছে। এখন যেটা কি, ধরো লিগ্যান্ডের পরিমাণ তো আমাদের বডিতে কন্ট্রোল হয়, মানে কোন কোন সেলগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। হুম, সো এটা কিন্তু আমাদের বডি কন্ট্রোল করে। সো যেই সেলগুলো অ্যাক্টিভ করতে হবে সেই অনুযায়ী হচ্ছে লিগ্যান্ড কিন্তু বডিতে থাকে বা প্রডিউস হয়, ওকে, বা প্রসেস হয়। ওইটা হচ্ছে নর্মাল কন্ডিশন। কিন্তু এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবডি এই কাজটা করতেছে যার এই কাজটা করা উচিত না। এটা হচ্ছে হাইপার রিয়াকশন হয়ে যাবে না এই ক্ষেত্রে, মানে লিগ্যান্ড তো ডেফিনেটলি অ্যাক্টিভ করতেছে, কিন্তু যখন ধরো লিগ্যান্ডের কাজ হচ্ছে, and এই জিনিসটা তো অ্যাকচুয়ালি বডিতে কি হয়, বডিতে এই জিনিসটা কমপ্লিটলি হচ্ছে কি বলা যায় এটাকে, মডুলেট হয় আর কি, একটা কন্ট্রোল ওয়েতে হয় আর কি। ওকে, মানে যেখানে যে সেল দরকার সেখানে সেই সেলটা অ্যাক্টিভ হচ্ছে আর কি। ওকে, এখন হচ্ছে এখন ওই জায়গা থেকে অ্যান্টিবডি চলে আসলো, তারা হচ্ছে যে সেলে যেখানে অ্যাক্টিভ হওয়ার কথা না তাকে অ্যাক্টিভ করে দিচ্ছে, তখন এটা কিন্তু একটা হাইপার রিয়াকশন তৈরি হবে, মানে হাইপার অ্যাক্টিভেটেড অ্যাক্টিভিটি তৈরি হবে। পয়েন্টটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি।
আমাদের বডির এই জিনিসগুলো না একটা মানে একটু কমপ্লেক্স, মানে থিওরিটিক্যালি পড়লে ব্যাপারগুলো খুবই কিউট মনে হয় যে ওকে ঠিক আছে, সেল হচ্ছে আহ, মানে এই সেল এখানে অ্যাক্টিভেট হচ্ছে, এই সেল ওখানে আবার কিছুক্ষণ অ্যাক্টিভ থাকার পর আবার সেলটা ইনঅ্যাক্টিভ, মানে সেল ইনঅ্যাক্টিভ মানে সে তার পার্টিকুলার ওই ফাংশনটা করা বন্ধ করে দিচ্ছে। ওকে, বাট ইন রিয়েলিটি এই জিনিসগুলো এক্স্যাক্টলি কিভাবে বডিতে কন্ট্রোল হয় এটার ব্যাপারে কিন্তু খুব অল্প ধারণাই আছে, মানে অত বেশি ধারণা কিন্তু আসলে নাই। শুধু আমরা এটা জানি যে টোটাল ব্যাপারটা আমাদের বডিতে খুবই নাইস ওয়েতে কন্ট্রোল হয় আর কি, যে যখন যে সেলের যেখানে হচ্ছে অ্যাক্টিভ হওয়ার কথা তখন সেইখানে সেই সেলই অ্যাক্টিভ হয়, তারপরে কাজ করার পর সে আবার তার ওই পার্টিকুলার অ্যাক্টিভ মানে অ্যাক্টিভিটিটা বা ফাংশনটা করে না, কন্টিনিউ করে না। যখনই এই নর্মাল ওয়েট গুলা হচ্ছে সামহাও অ্যাফেক্টেড হয়ে যায়, মানে যার যেখানে যেই সেলের যেখানে যা করার কথা সে সেখানে না করে অন্য কিছু করা শুরু করে, তখনই কিন্তু ইট কজেস প্রবলেম। ঠিক আছে? জি স্যার। ওকে, এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম আছে এই অ্যাক্টিভেশন ইনঅ্যাক্টিভেশন থেকে? স্যার আমার আচ্ছা, তোমাদের হচ্ছে যে বেসিক ইমিউনোলজিতে, আচ্ছা তোমরা যে ম্যালেরিয়ার পড়ছো না, তোমাদের ধরো কোনো পড়ছে যে কি বলেছে যে মেডিকেল মাইক্রোবায়োলজি অথবা এটাকে কোনো পড়ছে, ম্যালেরিয়ার প্যাথোজেনেসিস কি তোমরা পড়ছো? সরি, ম্যালেরিয়া না, জানি ওই যে টিউবারকিউলোসিসের স্যার টিউবারকিউলোসিস পড়ছিলাম 2-4। প্রুফ করে। আচ্ছা ওখানে, আচ্ছা ওখানে বেসিক্যালি হচ্ছে প্যাথোজেনেসিস নিয়ে কথা বলা হয়েছে না, এই গ্যানুলোমা ফর্মেশন নিয়ে বলা হয়নি, ছিল অবশ্য ট্রু ফোরে তো থাকার কথা না আর কি। টিউবারকিউলোসিসের প্যাথোজেনেসিসটাই ছিল মেইন। আচ্ছা আচ্ছা, ওকে, না ঠিক আছে, টু ও ফোর কোর্সের জন্য ইটস ওকে, মানে টু ও ফোর্সে আসলে এত ডিপে গেলে তো আসলে প্রবলেম। কিন্তু যে টিউবারকুলোসিস যখন স্প্রেড করে তখন কিন্তু লাঙে হচ্ছে, এটা টিউবারকুলোসিসের প্যাথোজেনেসিসের ওই হচ্ছে এটা আর কি, তারা এরকম লাঙে এরকম নডুল ফর্ম করে আর কি, যে নডুল গুলাকে আমরা ওই যে সার্কোইডোসিস বলো বা কি বলে ওই যে গ্রানুলোমা বলো, ঘুরে ফিরে একই কথা আর কি। এই 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 প্রসেসটা কিন্তু হয়, এবং এটা হচ্ছে টিউবারকুলোসিসের লাঙে স্প্রেড করার একটা ওয়ে আর কি। আচ্ছা, আমাদের যদি ধরো হার্টের মাসলে এরকম হচ্ছে গ্যানুলোমা ফর্ম করলো, প্রবলেম কি হতে পারে? ধরো হার্টের মাসলে যদি এরকম ফাইব্রোসিস হয়ে স্কার ফর্ম করে, স্যার ব্লক হয়ে যাবে না? ধরো মাসলে হলো আর কি, হ্যাঁ, ব্লক হলে তো ব্লাড ভেসেলের ভিতরে হইতে হবে। মানে যদি ধরো ব্লাড ভেসেলের মধ্যে হয় তাহলে তো ব্লক হতেই পারে আর কি, যদি ব্লাড ভেসেলের ভেতর দিকে হয় আর কি। স্যার অ্যাবিলিটি কি কমে যাবে? পসিবিলিটিস আছে? হ্যাঁ, অ্যাবিলিটি কমে যাবে, কারণ হচ্ছে আমাদের যে মাসল সেল তার সেটা কি করতে হয়,
তারা কিন্তু বিটিং সেল, রাইট? এই যে কি হচ্ছে মানে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, দে কন্টিনিউয়াসলি দে হ্যাভ টু বিট। তো যদি এখন সেল যদি শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন কিন্তু তাদেরই ফাংশনালিটিটা কমে যাবে আর কি, ডেফিনেটলি এটা হচ্ছে হার্টকে এফেক্ট করবে আর কি। তো এই যে ধরো হার্টের মাসল যে শক্ত হয়ে গেল, এই হার্টের মাসল কিন্তু অনেক কারণেই শক্ত হতে পারে, অক্সিজেনের কারণেও হতে পারে, তারপরে এরকম কোনো ডিজিজের কারণে হতে পারে। হার্ট মাসলকে তোমার ইনফেক্ট করে এমন ইয়েও আছে, মাইক্রো অর্গানিজম আছে। আবার কিন্তু এই যে ধরো এই গ্যানুলোমা, এই কারণেও হতে পারে। ওকে, আর এই জিনিসগুলো না কমপ্লিটলি না ডিফারেন্ট না। ওকে, ধরো এখন হার্টের সেলে কোনো হচ্ছে এরকম মানে হার্টে ইনফেকশন হলো, ইনফেকশন হওয়ার ফলে ওই ইনফেকশনটা হচ্ছে এই গ্যানুলোমা ফর্মেশনটাকে ইন্ডিউস করলো আর কি, মানে ইনফেকশনের রেজাল্ট হিসেবে গ্যানুলোমা ফর্মেশন হলো। ওকে, সো আমাদের বডিতে যে বিভিন্ন ব্যাপারগুলো ঘটতেছে, এগুলো না কোনোটাই ডিসকানেক্টেড কিছু না। ওকে, সবগুলোই হচ্ছে কানেক্টেড আর কি। স্যার নেক্রোসিস ডেভেলপমেন্টটা তো শুধুমাত্র টিউবারকুলোসিসের ক্ষেত্রে হবে, না, শুধুমাত্র টিউবারকুলোসিসের ক্ষেত্রেই না, অন্য কারণে হতে পারে আর কি। মানে গ্রানুলোমার প্রোগ্রেশনের কথা বলতেছি মানে আচ্ছা, আমি যখন হার্ট মাসেলে হলে সেখানে তো নেক্রোসিস হওয়ার পসিবিলিটি আছে। হার্ট মাসলে, আচ্ছা, কোনো ইনফেকশন হার্ট মাসলের গ্যানুলোমাতে নেক্রোসিস করে কিনা এটা না আমি আসলে ঠিক জানি না। হ্যাঁ, এটা একটু চেক করতে হবে। ওকে, তবে ইউজুয়ালি নেক্রোসিস হচ্ছে ওই টিউবারকুলোসিসের, এটা একদম খুব ক্যারেক্টারিস্টিক একটা এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক কাইন্ড অফ। তার মানে এই না যে অন্য কোনো ক্ষেত্রে হবে না আর কি। সো এটা একটু ভালো ইয়ে দেখতে হবে আর কি, চেক করে দেখতে হবে। কারণ ধরো ধরো কোনো একটা টিস্যুতে, হ্যাঁ, এরকম গ্র্যানুলোমা ফর্মেশন হলো, গ্র্যানুলোমা ফর্মেশনের পরে ওই নেক্রোসিস হলো আর কি, নেক্রোসিস হয়ে গ্র্যানুলোমাটা বাস্ট আউট করলো। এটা তো অ্যাকচুয়ালি হেল্প করবে ওই জায়গাটা হিল হওয়ার জন্য, গ্র্যানুলোমাটা রিমুভ হওয়ার জন্য, ঠিক না? সো শুধুমাত্র টিউবারকুলোসিসের ক্ষেত্রেই মানে ওই নেক্রোসিসটা হয় গ্র্যানুলোমার সেন্টারে, ব্যাপারটা এরকম না। অন্যান্য গ্র্যানুলোমার ক্ষেত্রে এরকম হতে পারে, বাট কোনগুলোর ক্ষেত্রে হয় সেই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না আসলে। আমাদের বডিতে কিন্তু এই ধরনের মানে এই লাম্প লাইক স্ট্রাকচার বা গ্র্যানুলোমা তৈরি হতে থাকে কিন্তু। হুম, এরা আমাদের বডিতে কন্টিনিউয়াসলি হওয়ার চেষ্টা করে, বাট আমার আমাদের বডি কন্টিনিউয়াসলি সেগুলাকে সলভ করার চেষ্টা করে আর কি। এটা কাইন্ড অফ এ কন্টিনিউয়াস ফাইট বিটুইন আওয়ার ইমিউন সিস্টেম অ্যান্ড দোজ ডিজিজ কন্ডিশনস। এখন যে যেতে আর কি, if our immune system wins we will be okay, if our immune system fails we will be not okay. আমাদের বডি কন্টিনিউয়াস একটা ফাইটিং এর মধ্যে দিয়ে যায়, এই জন্যই কিন্তু হেলদি থাকাটা আসলে ইম্পর্টেন্ট।
Okay, আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কোয়েরিজ কোনো কিছু যেটা নিয়ে ডিসকাস করতে চাও? এনিথিং? আচ্ছা, আমরা কি মিড নিয়ে কোনো কথা বলিনি না? না স্যার। আচ্ছা, মিড নিয়ে তো আমরা কথা বলিনি। আমাদের মিড উইক কবেই আমি বারবার প্যাস লাগাই ফেলি। মিড উইক হচ্ছে স্যার আমাদের কুইজটার কথা কিছু তো বলেননি তাই না স্যার? না, মানে সেকেন্ড কুইজ জি স্যার। না, সেকেন্ড কুইজের কোনো কিছু বলি নাই আর কি। আচ্ছা আচ্ছা, সেকেন্ড কুইজ, আচ্ছা মিডের পরে আমরা সেকেন্ড কুইজ নিব। তাহলে আমরা হচ্ছে মিড কবে, এই 10 তারিখে দাও নাকি? আগস্টের 10 তারিখ না, বা কয় তারিখ দিবা? 12 তারিখ দিবা? এই কেউ কিছু না বললে কিন্তু আমি আমার মতো সিদ্ধান্ত নিয়ে নেব। স্যার এখনো কোনো একটা ডেট দেয়নি, জানি না যে ক্ল্যাশ করবে কি করবে না। অবশ্যই এত এবার তো সমস্যা নেই। ধরো কোয়েশ্চেন দেওয়া থাকলেও তোমরা তো হচ্ছে যে আয়েশ করে পরীক্ষা দিবে, অসুবিধা তো নেই। স্যার ভাইবা কি হবে মিডে? না, মিডে ভাইবা নিব না আর কি। মিডে যেটা হচ্ছে যে ভাইবা নিব না, মিডে আমি রিটেন টাইপ কোয়েশ্চেন দিব। স্যার কতক্ষণ হবে মিড? এই কোশ্চেন করি নাই তো এখন আর ঠিক বলতে পারতেছি না। তবে যেটা হচ্ছে মিডে আমি এনাফ টাইম দিয়ে রাখবো। হ্যাঁ, মিডে এনাফ টাইম দেওয়া থাকবে। স্যার রিটেন টাইপ বলতে কি শর্ট কোয়েশ্চেন গুলো নাকি যে টেক্সট ইনপুট বা ওই ধরনের? আচ্ছা, রিটেন টাইপ হচ্ছে টেক্সট ইনপুট টাইপের, হয়তো বা আমি মিডটা গুগল ফর্মে নিতে পারি, কারণ এই